আজলান র্যাবের সদর দপ্তরে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। বাড়ির সবাইকে বলে গেলেও তিথিকে কিছু বলেনি। গেল যে গেল, প্রায় 15 দিন পার হয়ে গেলেও বাড়ি আসার নাম নেই। তিথি তার কাজবাজ নিয়ে অত মাথা ঘামায় না। শুনেছে সে একটা ট্রেনিংয়ে গিয়েছে। ট্রেনিং শব্দটা শুনলেই তিথি বড় খুশি হয়। এতে করে আজলান শেখ বাড়িতে থাকে না, তাই সে মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারে। বিয়ের পর তার এক মামাতো ভাই বলেছে তার বর ক্রসফায়ারে মানুষ মারে। তা শুনে তিথি অবাক হয়নি। জাদ্রের লোকটাকে দেখলেই তার দানবের মতো লাগে। এতদিনে তাকে মারেনি এই বেশি। কিন্তু একদিন ঘরে ব্রাউনিং এম সেমি অটোমেটিক পিস্তল আবিষ্কার করার পর তিথি যেন নিজের মধ্যে ছিল না। কি ভয়ানক জিনিসপত্র ঘরে রাখে লোকটা। আজলান দেখা মাত্রই কেড়ে নিয়েছিল। তিথি আর একটাও শব্দ করেনি। তাকে চুপসে যেতে দেখে আজলান কোনা দৃষ্টিতে তাকিয়েছিল। এটা খায় না মাথায় দেয়? এই প্রশ্ন কেন জিজ্ঞেস করেনি সেটাই আজলানকে ভাবাচ্ছিল তখন। তিথির মাতৃকালীন সময় 6 মাস। পেট সামান্য উঁচু হয়েছে। এখন হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, তবুও সে হাঁটে, ক্ষেত্রবিশেষে দৌড়ায়ও। আম্বিয়া বেগমের যত্ন আত্মীর এখন একটু বেড়েছে। আতিফা বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। আয়জার বিবাহের প্রস্তাব আসছে কয়েকদিন পর পর। বাচ্চাটা পৃথিবীতে আসার অপেক্ষায় আছে সবাই, তাই আর কোনো দিকে মনোযোগ দিচ্ছে না। আজলান ট্রেনিংয়ে গিয়েছে শুনে হঠাৎ করে একদিন মফিজুর রহমান নিজে এসে হাজির হলেন শেখ বাড়িতে। তিথি তো মহা খুশি। ফাটাকেষ্টটা না থাকলে খুশিতে মেতে থাকে সে। মেয়েকে দেখে মফিজুর রহমান আবেগী হয়ে পড়লেন। তিথির স্বাস্থ্য বেড়েছে আগের চাইতে। গায়ের রংটা খুলে গিয়েছে, হাত পা হৃষ্টপুষ্ট হয়েছে। মা একটা ভাব চলে এসেছে তার মধ্যে। পরনে ছাই রঙা ম্যাক্সিটাতে তাকে কি সুন্দর মানিয়েছে। মেয়েটা যত্নে আছে দেখে ওনার মন জুড়িয়ে গেল। মেয়ের শ্বশুরবাড়ির মানুষ একটু ঠাটবাট বজায় রেখে চলেন, এটা তিনি জানেন। যেহেতু মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েছেন, সেহেতু আসার সময় একটু সংকোচে ভুগেন। জামাইটা ঘাড়তেড়া গাদ্দার বলে ওনার দুঃখ হয়, নইলে মেয়েটা ঠিক জায়গায় গিয়ে পড়েছে। কিছুদিন আগে সংসারটা একেবারে ভেঙে যাচ্ছিল। মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিল শাশুড়ি। ফোনে বলল আদব কায়দা শিখিয়ে তারপর বিয়ে দিতে পারেন না মেয়েকে। মফিজুর রহমান বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তখন। বাচ্চা আসার খবর শুনে তাও একটু দমেছে সবাই। মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু তার 3 মাসের মধ্যে মেয়ে নিজেই কেঁদে কেটে চলে এলো। জানালো তার বর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলল, বাবা, আমি শুধু বলেছি আমার কলেজের একটা বান্ধবী খুঁতখুঁতে, ভীষণ পরিষ্কার, নাক সিটকানো টাইপ। ডেপুটি অফিসারের সাথে একদম মিল আছে। ওর গায়ের রঙও এক্কেবারে লাল টকটকে, আমার মতো কালোনি নয়। থুতনির নিচে একটা তিল আছে, গালে 2 বড় বড় টোল পড়ে, এক্কেবারে নায়িকাদের মতো দেখতে। মানে তোমার জামাইয়ের মনের মতো মেয়ে যাকে বলে। বললাম আমাকে ছেড়ে টেড়ে দিলে সমস্যা নেই, আমি কিছু বলবো না। বিয়ে শাদী করলে বলো, ওই মেয়ের সাথে তোমার একেবারে সব কিছুতে মিলে যাবে। ওর সাথে তোমার হাত করিয়ে দেব। ওর দাঁতগুলো একেবারে সাদা ঝকঝকে, ব্রাশ না করলেও চলবে। চুলে শ্যাম্পু না দিলেও খুশবু থাকে। কাপড় চোপড়ে ধুলো ময়লা লাগতে দেয় না। যে রঙের কাপড় পরে সেই রঙেই তাকে মানায়। তোমার মতো সেকেন্ডে সেকেন্ডে হাত ধোয়। আরও কিছু কথা বলেছি যেগুলো তোমাকে বলতে পারছি না। আরে, কথাটা বলে শেষ করে উঠতে পারিনি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল একেবারে বাড়ি থেকে। ভাবো একবার, ভুল কি বলেছি আমি? এমন লোকের সাথে কি সংসার করা যায়? ঠাট্টা মশকরা না বুঝলে সেই সব নিরামিষ মানুষের সাথে ঘর সংসার করা যায়? তুমি বলো আমার দোষ কোথায়? মফিজ সাহেব রেগেমেগে বললেন, গোলামের পুত খালি গাড়ি বাড়ির কারেন্ট দেখায়, ওর কারেন্টের খেদা পুরি। তিথি বলল, শুধু কারেন্ট দেখায় না, তেলে যেন পানি পড়ছে ওইভাবে ছ্যাঁত ছ্যাঁত করে উঠে আমি কোনো কথা বললে। আসলে বাবা, সত্যি কথা কি জানো, আমার কথাগুলো একদম ঠিক জায়গায় গিয়ে লাগে, তাই অমন করে। মফিজুর রহমান মেয়ের কোনো ভুল দেখতে পাননি। মেয়েটা একটু কথাবার্তা বেশি বলে। বয়সী বা কত যে গুছিয়ে কথা বলতে পারবে? অত বড় দামড়াটা যদি একটা বউ সামলাতে না পারে, এইটুকুনি মেয়ের কথায় রেগেমেগে আগুন হয়ে যায়, সেখানে আর কি বলার থাকতে পারে। তবে মালেকা বেগম মেয়েকে বেশ শাসিয়েছেন।
ওই মহিলা মেয়ে জামাইয়ের অন্ধভক্ত। ওই দামড়াটা যা বলবে সেই মহিলা তাতেই মাথা নাড়বে। মফিজ সাহেব অমন মেরুদণ্ডহীন না। শ্বশুর জামাইয়ের মধ্যেকার সম্পর্ক বজায় থাকার জন্য উনি মান সম্মানের কথা ভেবে ফোনে কিংবা সামনাসামনি কিছু বলতে দ্বিধা করলেও মেয়েকে বারংবার সাহস দেন। বলেন, ওই দামড়ার কথা গায়ে মাখলে চলবে না। ওই গোলামের পুতের গায়ের চামড়া মোটা, ঘাড়ের রক তেড়া, তাই এমন করে। সেসব কথা কাটাকাটি দুশ্চিন্তা তো গেল, ডিভোর্সের কথা পর্যন্ত উঠে এলো, বাচ্চার অ্যাবর্শনের কথা পর্যন্ত উঠল। আবার কি মনে করে দামড়াটা হঠাৎ সেদিন বাড়ি বয়ে এসে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, তার কারণটা আজও জানতে পারলেন না মফিজ সাহেব। অবশ্য তারপর আর কোনো বিচার দেয়নি মেয়ে। বাচ্চার কথা ভেবে হয়তো দামড়াটা শুধরে গেছে, কিন্তু অত শোধরালো কই। মেয়েটার উপর অত্যাচার আর অপমান করা কমিয়েছে, কিন্তু দামড়াটার ঘাড় তেরামি কমেনি। এই তো ট্রেনিংয়ে যাওয়ার কয়েকদিন আগে বাজারে হঠাৎ দেখা হলো জামাই শ্বশুরের। মুখে মাস্ক পরেছিল, তবুও মফিজ সাহেব তাকে চিনে ফেলল। এগিয়ে গিয়ে কথা বলতেই তাকে বলল, ওদিকে পচা মাছ বিক্রি করে, ওদিকে কি করছিলেন, দেখি কি কিনেছেন। মফিজ সাহেব থলে খুলে দেখালো তিনি লইট্টা মাছ কিনেছেন 2 কেজি। একটু নরম হয়েছে, কিন্তু খাওয়া যাবে। ওনার অল্প রোজগারের টাকায় সংসারটা চলে, সেখানে বড় বড় রুই কাতলা খাওয়ার সামর্থ্য নেই। সেজন্য মেয়েটাকেও এই অবস্থায় নায়রে আনতে পারছে না, ভালো মন্দ খাওয়াতে পারবে না বলে। লজ্জাসরম পাশে রেখে মাছগুলো দেখিয়ে ফোকলা হেসে বললেন, তোমার শাশুড়ি বড় পছন্দ করে লইট্টা মাছ। আজলান জিজ্ঞেস করল, এগুলো মনে হয় ফ্রেশ লইট্টা না, দেখি দেখি পলিথিনটা খুলুন। মফিজ সাহেব পলিথিন খুলতেই আজলান বলল, ফ্রেশ লইট্টা চেনার উপায় হচ্ছে এরা লাল রঙের হবে। যেগুলোতে অলরেডি পচন ধরেছে সেগুলো ধূসর রঙের হয়ে যাবে, গন্ধ ব্যাপক, মাছের গা নরম হয়ে আসবে। আপনার চশমার পাওয়ার কমেছে নাকি নাসারন্ধ্রে কোনো সমস্যা? মফিজুর রহমান চুপ করে রইলেন। দামড়াটা ভরা বাজারের মধ্যে ইজ্জত সম্মান রাখবে কিনা কে জানে। মাছগুলো নিয়ে মাছওয়ালাকে ফেরত দিয়ে বলল, এসব মাছ পচে গেছে, বয়স্ক মানুষ পেয়েছিস বলে ধরিয়ে দিয়েছিস নাকি? মাছওয়ালা বলল, সবাই কিনতেছে বদ্দা, আপনি কিনলে কিনেন, না কিনলে অন্য মাছ কিনেন, হাটের দিনে ঝামেলা করিয়েন না। আজলান বলল, ফরমালিন দেওয়ার পরও টাইম ওভার হওয়ায় সেগুলোতে পচন ধরেছে, তারপরও সেগুলো বেচছিস, আবার গলাও পাকাচ্ছিস। মাছ বিক্রেতা বলল, জোর করে তো বেচতেছি না। আজলান বলল, সস্তায়ও তো বেচছিস না, ওই দোকানে যত দিয়ে বেচছে তুইও সেই দামে বেচছিস, তাহলে তফাৎ রইল কোথায়? দোকানদার অন্য ক্রেতার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল, তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। আজলান মাছগুলো ঢেলে দিয়ে বলল, ভালো থেকে মাছ দে, নয়তো টাকা ফেরত দে। মাছ বিক্রেতা এবার রেগে গিয়ে বলল, ওই মিয়া, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আপনি পাইছেনটা কি? কম টাকার মাছ কিনে আবার বাহাদুরি, সমস্যা কি? বলতে না বলতেই লোকটা একেবারে অভদ্রের মতো চেঁচিয়ে মানুষ জড়ো করে ফেলল। মফিজুর রহমান বিপাকে পড়ে গেলেন। বললেন, ওরে রাগিস না, ও আমার মেয়ে জামাই, আইনের মানুষ, কথা বাড়াস না ভাই, অযথা ঝামেলা বাড়ব। মাছ বিক্রেতা ঝিমিয়ে গেল। সেখানে আশেপাশে বাজার পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। তিনি এসে আজলানকে দেখে বললেন, আপনাকে চিনতে পারেনি, তাই ভুল করছে, এমন আর কখনো হবে না। ওই স্যারের কাছে মাপ চা। মাছ বিক্রেতা চুপসে গেল, মাথা নত করে রইল। আজলান বলল, ওসব নাটকের দরকার নেই, কথাটা ভালো করে শোন, এখানে যত পচা মাছ আছে সব ভাগাড়ে ফেলবি, সব এখান থেকে সরা, ভালো মাছগুলো সামনে রাখ। এই যাদের যাদের পচা মাছ আছে সবাই ওর মতো ভাগাড়ে ফেল পচা মাছগুলো। একটা ছোটোখাটো ভিড় জমে গেল সেখানটাতে। ঝামেলা কমে যেতেই শেষমেশ কি যেন কিনে দিয়ে থলেটা ওনার হাতে ধরিয়ে দামড়াটা বলল, সোজা বাড়ি যান, আপনারা বাপ মেয়ের কারণে আমার মাথা নষ্ট হবেই, যেখানে যাই সেখানেই একটা না একটা ঝামেলা না হয়ে শান্তি নেই। মফিজ সাহেব থলেটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজলান ভুরুকুচকে বলল, কোনো সমস্যা? মফিজ সাহেব সাহস করে মৃদু স্বরে বললেন, বলছিলাম কি বাবা, ওর মা বলেছে একটু ওকে নিয়ে যদি তুমি বাড়ি আসো। আসলে মায়ের মন তো এই সময় মেয়েকে একটু কাছে রাখতে চায়। আজলান সরাসরি মুখের উপর বলে দিল, অসম্ভব, ওর ট্রিটমেন্ট চলছে, ওর পেছনে গাধার খাটুনি খাটছে আমার মা বোন মিলে। এই সময় ওখানে যাওয়া মানেই রুটিনের হেরফের হওয়া, ওসব বাজে আবদার করে লাভ নেই,
যান, বাড়ি যান। মেয়ের জন্য অত দরদ থাকলে গিয়ে দেখে আসবেন। মফিজ সাহেব ভীষণ রেগে গেলেন। মনে মনে বললেন, শালা, তোরে যদি আমি কোনোদিন ফাঁদে ফেলতে না পারি, আমার নামও মফিজুর রহমান নয়। তোর ঘাড় তেরামি আমি ছুটিয়ে ছাড়ব। বাড়ি ফিরে মালেকা বেগমকে সব বলতেই উনি গর্বের সাথে বললেন, ভাবা যায় আমাদের জামাই কত বড় গুর্দাওয়ালা মানুষ। মফিজ সাহেব বললেন, গুর্দাওয়ালা না, গাদ্দার বেটা লোক। সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলেছে এক চিল্লানি দিয়ে। আমার মেয়ে ঠিকই বলে, সকাল বিকাল নিয়ম করে ওর চিল্লানি শুনলে হার্টের রোগী হতে বেশি সময় লাগবে না। মালেকা বেগম থলে থেকে একটা বড় কাতলা মাছ, তাজা লইট্টা মাছের পলিথিন, সাথে টমেটো, কাঁচামরিচ আর শাকসবজি বের করতে করতে বললেন, যাই বলো, আমার জামাই কিন্তু লক্ষ্মীটি। আজ বাজারের থলেটা ভরে গেল তার ভাগ্যে। বাবাকে পেয়ে তিথি যেমন খুশি হলো, তেমন রাগ দেখালো। তাকে দেখতে আসেনি, মাকে কেন আনেনি, তার ভাইটাও কেন আসেনি। মফিজ সাহেব বললেন, তোর বর তো নেই, আর যাবি? কয়েকদিন থেকে চলে আসবি আর কি। তোর শাশুড়িকে আমি বুঝিয়ে বলি। তিথি খুশি হয়ে গেল, বলল, আমার শ্বশুর আব্বাকে বললে হয়ে যাবে, কিন্তু ওই লোক তো রাজি হবে না বাবা। শুনলে দেখবে উড়ে উড়ে চলে এসেছে আমাকে জব্দ করতে। মফিজ সাহেব অনেক অনুরোধের পর আম্বিয়া বেগম রাজি হলেন। আফতাব শেখও অনুমতি দিল। আইজা বলল, ভাইয়ার সাথে বাবা কথা বলবে, তুমি চিন্তা করো না ভাবি, কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ, নইলে আমাদেরও রক্ষে থাকবে না। তিথি মনে মনে বলল, আমি একবার শুধু বাড়িতে যাই, তারপর নিজে ফোন করে জানিয়ে দেব ফাটাকেষ্টকে, চিল্লাক সেখানে বসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাসবিরোধী অভিযানে 12টি হত্যাসহ 8টি মামলার দায়ে আসামি হান্নানকে ক্রসফায়ারে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ কার্যকর হয় গতরাতে 12টার দিকে। তার মধ্যে শুটারের একজন ডেপুটি কমান্ডার আজলান শেখও ছিল। অভিযান শেষ হওয়ার পর বেলা 3টার দিকে সে বাড়ির পথে রওনা দিয়েছিল। তিথি তখন সেজেগুজে ঠোঁটে লাল রঙা লিপস্টিক মেখে, মুখে প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন লাগিয়ে, লুজ পাউডার দিয়ে ঘষে মেজে, গালের দুপাশে ব্লাশ লাগিয়ে, তার উপর হাইলাইটার দিয়ে সেজেগুজে বসে আছে। আয়নায় বারবার নিজেকে দেখে লাল হচ্ছিল সে। ফাটাকেষ্টুর সাথে থাকতে থাকতে সে সুন্দর, স্মার্ট হয়েছে তা বলতে বাকি রাখে না। নিজের মুখটা চকচক করছিল দেখে লজ্জা পাচ্ছিল সে। এবার সে বুঝতে পারল, এতদিন সে অসুন্দর ছিল না, গরিব ছিল। খুশি মনে নিচে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে আয়জা আর রমলা চাচির সাথে গলাগলি করে হেসে খেলে বাবার সাথে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল সে। বোরকাটা সবে মাত্র হাতে নিয়েছে, তক্ষুনি সদর দরজা পার হয়ে মঈন ঢুকে এলো সুটকেস হাতে। মঈনের পিছু পিছু গটগট পায়ে হেঁটে বাড়িতে আজলান শেখ ঢুকল ব্ল্যাক ইউনিফর্মে। জার্নি করায় ক্লান্ত, তারপরও কেমন তেজ, হাঁটার ধরন আর চোখের নিস্তেজ চাহনির ধার। তিথিকে আর চোখে দেখে হাঁটতে হাঁটতে আম্বিয়া বেগমের কথার জবাব দিল, ওমা, না জানিয়ে এলি যে? বলে এলে এত সুন্দর একটা নাটক মিস করে যেতাম। মেহবুব, ঘরে এসো, কুইক। তিথির কান্না আটকে রইল গলার কাছে। আয়জা ঠান্ডা শরবত নিয়ে ঘরে এসে দেখল আজলান কোচের উপর শুয়ে আছে। আয়জা ডেকে বলল, ভাইয়া, শরবত এনেছি, টেবিলে রেখে দে। আয়জা মাথা নেড়ে গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে বেরোনোর সময় শুনতে পেল, মেহবুবকে ডেকে দে, ওর বাবা কখন এসেছে? এই তো 3টার দিকে। বল আমি ডাকছি। আচ্ছা। আয়জা বেরিয়ে গেল। তিথি ঘন ঘন চোখ মুছছিল মফিজ সাহেবের পাশে বসে। আফতাব সাহেব বললেন, আমি তো বলছি তোমাকে যেতে, তুমি কাঁদছো কেন? তিথি চুপ করে রইল। সে এখন বাবার সাথে চলে যেতেই পারে, কিন্তু তারপর কি ঝামেলা হবে তা বলার বাইরে। অসুস্থ শরীরে এত ঝক্কি ঝামেলা তার ভালো লাগে না। আয়জা এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে ভাবি। আম্বিয়া বেগম বললেন, ভাইজান, ওর মারে নিয়ে আসেন কাল, কিছুদিন এখানে থাকবে। আপনার জানার কথা, ও নিয়ম টিয়ম মেনে চলতে পছন্দ করে, তাই এখন ওরে কোথাও যেতে দিবে না। আপনি কাল ওর মা আর ভাইরে নিয়ে আসেন। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা, কাঁদিস না, আমি তোর মারে নিয়ে আসব। তিথি বলল, সত্যি? মিছা কথা বলবা না আব্বা? মফিজ সাহেব হেসে ফেলে বলল,
তোর আব্বা মিছা কথা বলে না। তিথি বলল, আচ্ছা আইজা টিস্যু দাও। আইজা দৌড়ে তার ঘরে গিয়ে টিস্যু বক্স নিয়ে এলো। তিথি সেখান থেকে টিস্যু নিয়ে ঠোঁট দুটো মুছতে মুছতে ঘরে গেল। আজলানকে উদাম গায়ে কোচে শুয়ে চোখ বুজে থাকতে দেখে বিড়বিড়িয়ে বলল, আশা মাত্রই কাপড় চোপড় খুলে ফেলেছে, বেশরম লোক। ওরকম গায়ে দেখলে তিথির তাকে লুচ্চা লুচ্চা লাগে। তিথি ঠোঁট মুছতে মুছতে নাক টানল। আজলান চোখ মেলে তাকে দেখল। খানিকক্ষণ চুপচাপ চেয়ে রইল। তারপর উঠে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে তিথিকে ফিরে দেখল। লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে অবস্থা একেবারে নাজেহাল। সে ভুরু কুচকে চাইতেই তিথি বলল, ওটা দামি লিপস্টিক, তাই সহজে যাচ্ছে না। আজলান দেখল তার নাক আর থুতনির নিচে ঘাম জমেছে। গালের দুপাশে জরিগুলো ঝকমক করছে। গালের পাশে আঙুল চেপে তা দেখিয়ে বলল, মুখে এসব কি দিয়েছ? মেকআপ করেছি। বাপের বাড়িতে সেজেগুজে না গেলে শ্বশুরবাড়ি আর জামাইয়ের বদনাম হয়। আচ্ছা তারপর? তিথি বলল, তাই সেজেছি। সবাই আমাকে বলছিল সুন্দর লাগছে। গুড, এবার ধুয়ে ফেলো, অ্যান্ড অফকোর্স ডাবল ক্লিনজিং। কুইক, আমি গোসল নেব। তিথি মুখ ভালো করে ধুয়ে বের হলো। আজলান তোয়ালে বাড়িয়ে দিয়ে বলল, মুখ মুছে ওই শরবতের গ্লাসটা নিয়ে এসো। তিথি মুখটা মুছে তারপর গ্লাসটা নিয়ে এসে তার দিকে বাড়িয়ে দিল। আজলান বলল, তুমি অর্ধেক খাও। তিথি খুশি মনে খেয়ে নিল। অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান বলল, আরও খাও। তিথি খানিকটা রেখে বাকিগুলো খেয়ে নিল। শেষটুকু আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান বলল, পুরোটা শেষ করো। তিথির বুক ভার হয়ে এলো। সে ভেবেছিল ফাটাকেষ্ট তার চুমুক দেয়া গ্লাসে মুখ বসিয়ে বাকি শরবতটুকু খাবে। এত রাগ হলো তার, শরীরে জোর পাচ্ছে না, নইলে কি করত সে নিজেই জানে না। আজলান ওয়াশরুমে চলে গেল। গেল যে গেল, আর আসার নামগন্ধ নেই। তিথি এটাই বুঝে পায় না যে গায়ে কয়বার সাবান মাখে, কয়বার ধোয়। এতক্ষণ লাগে বেটা মানুষের গোসল করতে। গোসল শেষে বের হতেই আজলানকে অনেক প্রাণবন্ত দেখালো। চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে। উদাম গায়ে খুশবু বেরোচ্ছে। পরনে শুধু সাদা ট্রাউজার। বিছানায় বসে সুটকেসটা টেনে কাপড় চোপড় জিনিসপত্র বের করতে করতে তিথিকে ডাকল, মেহবুব। তিথি শব্দ করল, তোমার বাবাকে রাতে খেয়ে যেতে বলো। তিথি আচ্ছা বলে খুশি মনে বেরিয়ে গেল। বলে এসে বিছানায় উঠে আজলানের পাশে বসে বলল, তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমাকে অনেক মিস করেছে বাড়ির সবাই। শুনে খুশি হয়ে গেলাম। কারা কারা মিস করেছে শুনি? সবাই, বাবা, মা, আয়জা, সামির, আভিরা, আতিফা, আপা, সবাই সবাই। আর তিথি বলল, কিন্তু তেলাপোকা নেংটি ইঁদুরগুলো ভীষণ খুশি হয়েছে। বেশ আনন্দের সাথে ছোটাছুটি করেছে এ কয়দিন। আচ্ছা, আর কেউ মিস করেনি? করেছে। কে? রমলা চাচি বলল, আহারে বাবুটার কথা মনে পড়তাছে বউ। বাড়ির থাকলে কত মেজাজ দেখায়, এখন দেখো বাড়িটা একদম শান্ত হয়ে পড়ে আছে। ইন্টারেস্টিং। আর কেউ? তিথি বিছানার উপর দুই হাঁটুতে ভর করে তার পিঠের সাথে লেগে কপালের সামনের চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আম্মাও মিস করেছে। ফোন করলে জিজ্ঞেস করে জামাই কখন আসবে। আজলান বলল, আর কেউ? তিথি বলল, ড্রেসিং টেবিলের আয়নাটা মিস করেছে। বাহ, তারপর? আমার পাশের বালিশটা আর চাদরটা। আর কেউ? তিথি ভেবে ভেবে বলল, ও হ্যাঁ, তোমার বাবু তোমাকে মিস করেছে। তোমাকে মিস করলে তখন এমন জোরে লাথি মারে, ওরে বাবারে কি আর বলবো, আমি তো সেই রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি। সিরিয়াসলি? আর কেউ মিস করেনি? তিথি বলল, তুষারও মিস করেছে। দুদিন আগে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করলো। দুলাভাই কোথায় গেছে, কখন আসবে সে কথা জিজ্ঞেস করেছে। আজলান জোরে জোরে শব্দ করে সুটকেসটা বন্ধ করল। পায়ে ঠেলে পাশে রেখে তিথির দিকে ফিরে তাকিয়ে বলল, এটা ধুতে হবে, কি যেন বলছিলে না? তিথি তাকে জড়িয়ে ধরে বলল, কিছু না, তোমাকে সবাই মিস করেছে, ওটা বলেছি। আজলান বলল, আর কেউ মিস করেনি? তিথি বলল, সবাই মিস করেছে,
আর কেউ বাকি নেই। আজলান তার হাত সরিয়ে আচমকা চেঁচিয়ে উঠল, ছাড়ো। তিথি এমন ভয় পেয়ে গেল, তাকে ছেড়ে দূরে সটকে পড়ে গোলগাল চোখে চেয়ে রইল। বুকটা ধড়ফড়িয়ে উঠেছে, শরীর কাঁপুনি দিয়েছে। হাঁপাতে গিয়ে কষ্ট লাগায় কেঁদে উঠল সে। আজলান তার দিকে ঝুঁকে পড়ে বলল, তুমিও ওই নেংটি ইঁদুরগুলোর মতো বেশ খুশি ছিলে? তিথি বাম হাতে চোখ মুছে নিয়ে পিছিয়ে গিয়ে বলল, না না, আমিও মিস করেছি। তোমার কথা মনে করে ব্রাশ করেছি, শ্যাম্পু করেছি, ভেজা তোয়ালেটা বিছানা থেকে সরিয়ে রেখেছি, ব্যায়াম করেছি, গোপাল ভাঁড় দেখতে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছি, টাইমে টাইমে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, বেশি বেশি পানি খেয়েছি। আজলান বলল, তারপর? তিথি পিছু টলতে গিয়ে আজলানের গলা জড়িয়ে ধরে ফেলল। বলল, তুমি এসে গালাগালি করবে, তাই সবসময় তোমার কথা ভেবে কাজ করেছি। আজলান বলল, আমি গালাগালি করি? না। কি করি? সাবধান করো, নিয়ম মেনে চলতে বলো। গুড। আমার কথা মনে করে সব নিয়ম মেনেছ, কিন্তু সেজেগুজে বাপের বাড়ি যাওয়ার সময় আমার কথা মনে ছিল না? তিথি দুপাশে মাথা নেড়ে বলল, বিশ্বাস করো, ওখানে গিয়ে তোমাকে আবার মনে করতাম। আজলানের চোখ মুখ কঠিন হয়ে আসতেই তিথি দুঃখের সাথে বলল, আমার ব্যথা লাগছে, ওরে বাপরে। আজলান বলল, কোথায়? তিথি পেটের দিকে আঙুল তাক করে বলল, এখানে। কাল এদিকে বেশি লাথি দিয়েছে ও, মনে হচ্ছিল হাডুডু খেলছে, তাই আমি ঠিক করেছি ওর নাম দেব ডোডো। আজলান বলল, একেবারে বাজে নাম, ওর নাম ধাম সব আমি দেব, তুমি দূরে থাকো। তিথি মুখ গোমড়া করে বসে রইল। আজলান একটা বয়াম এনে বাড়িয়ে দিল তার দিকে, বলল, বেশি খাবে না, পরিমিত খাবে। তিথি খপ করে বয়ামটা কেড়ে নিল, দেখল বড়ই আচারের বয়াম। চোখ বড় বড় করে চাইল। আজলান বলল, বাহ, খুশি দেখি ধরে না। তিথি খুশি হয়ে তাকে ঝাপটে জড়িয়ে ধরল। দুজন দুজনকে অনেকক্ষণ ধরে চুমু খেল। তিথি বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করল, খুলতে না পেরে আজলানকে দিল। আজলান বয়ামের ঢাকনা খুলে দিতেই তিথি হেসে উঠে বলল, কি সুগন্ধি গো, খুব মজা হবে নিশ্চয়ই। আজলান বলল, আরও একটা আছে, ওটা আয়জাকে দিয়ে দেবে। তিথি মাথা নেড়ে একটা আচার তুলে মুখে পোড়ার আগেই আজলানের দিকে বাড়িয়ে দিতেই আজলান মুখ ফিরিয়ে নিল। তিথি সেটা খেয়ে নিল। খেতে খেতে বলল, কি মজা। আজলান ভ্রু কুঁচকে বলল, কোনটা? তিথি বলল, আচার। আজলান তাকে কোলে তুলে নিল। তখনই আচারের বয়ামটা শক্ত করে ধরে রেখে তিথি চেঁচিয়ে উঠল, না না, তোমার আদর বেশি মজা, এবার নামাও প্লিজ, ফেলে দিলে তোমার ডোডো ব্যথা পাবে। আজলান ধমকে বলল, শাট আপ। তারপর ওজন মাপার মেশিনে দাঁড় করিয়ে দিল তিথিকে। তিথি আচার খেতে খেতে বলল, ও এই ব্যাপার।